ব্রঙ্কোডাইলেটর ট্রাক্ট কি করে এগুলো না ওইভাবে হ্যাঁ ব্রঙ্কাসকে ডাইলেট করে। আর কোন চিকিৎসায় দেওয়া হয় শ্বাসকষ্টের জন্য। যে কোনো কারণেই হোক সে শ্বাসকষ্ট পাচ্ছে, সেটা ধুলাবালির কারণেই হোক, অ্যাজমার কারণেই হোক, বা কোনো সেরকম গরম পরিবেশের কারণেই হোক, যে কারণে হোক শ্বাসকষ্ট হচ্ছে, একটা জরুরি ঔষধ কিন্তু ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলো হলো জরুরি ঔষধ। তাহলে ওইটা কোন সিস্টেমের? রেসপিরেটরি সিস্টেমের। এরকম আরেকটা আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা জরুরি অবস্থা আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম তো জানেন কোন সিস্টেমটা? হার্ট আর ব্লাড ভেসেল নিয়ে যে সিস্টেমটা গঠিত হয়েছে, এই সিস্টেমটার নাম হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিও মানে হার্ট, আর ভাসেল হলো ব্লাড ভেসেল থেকে আসছে, ঠিক আছে? ভাসেল মানে নালী। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওইরকম একটা জরুরি ড্রাগ আছে, সেটা হলো নাইট্রোগ্লিসারিন স্প্রে। স্প্রেও আছে, ট্যাবলেটও আছে। এটা জিহ্বার নিচে দেওয়া হয়, দুইটা স্প্রে। এটা কিন্তু জরুরি ড্রাগ, এগুলো জানিয়ে থাকবেন। এবং একটা ভালো মানুষকে তো যদি দেন এটার ক্ষতি হবে না, কিন্তু একটা জীবন বাঁচাতে পারলেন আর কি। বাঁচাবে তো আল্লাহ, কিন্তু আপনি চেষ্টা করলেন তার জন্য, ঠিক আছে? এইগুলো সম্পর্কে আজকে জরুরি অবস্থাগুলো কিভাবে মোকাবেলা করবো। হ্যাঁ, তার ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলো দেখি কি কি। আগে ব্রঙ্কাস কি, আপনি বলেন ব্রঙ্কাস কি? ব্রঙ্কাস হচ্ছে আপনার ইয়ার নালী, লাংসের উপরে যে শ্বাসনালীর সেটি হচ্ছে ব্রঙ্কাস। এটা কি দেখাইছে? মডেলটা দেখাইছে? না, এটা কি বুঝে দিছে? এটা বুঝে না? আমরা রেসপিরেটরি সিস্টেম করছি না? তাহলে একটা সিস্টেমের কি কি মনে রাখবেন? অর্গানগুলো মনে রাখবেন। সবগুলো যে গুরুত্বপূর্ণ তা না, কিন্তু কিছু কিছু অর্গান একদম সারা জীবন বোঝাও লাগবে, আবার মনেও রাখা লাগবে। রেসপিরেটরি সিস্টেম হলো দেহের যে সিস্টেম দ্বারা শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদিত হয়, তাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। এটা আমরা দেখতেছি যে নিঃশ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দেহের যে সিস্টেম দ্বারা বাতাসের অক্সিজেন রক্তে যায় এবং রক্তের কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, ওই সিস্টেমকে বলা হয় হলো রেসপিরেটরি সিস্টেম। ওই সংজ্ঞা আছে, এই সংজ্ঞা আপনাদের জন্য পারফেক্ট, তাই না? এটার মূল কাজই হলো বাতাসের অক্সিজেনটাকে রক্তে দেওয়া আর রক্তের কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেওয়া। তাহলে কি কি এখানে আছে? এই যে নাকের ভিতরে আছে নাজাল ক্যাভিটি, এদিক দিয়ে এটা তো নাক, এটা আমরা স্কিনে পড়ব, তারপরে মাসকুলার সিস্টেমে পড়ব, কিন্তু এই ছিদ্র দুটো হলো মেইন। এই ছিদ্র দুটো দিয়ে যাচ্ছে হলো বাতাস। তাহলে এর ভিতরে যে গর্তটা আছে ওটাকে বলা হয় নাজাল ক্যাভিটি। তাহলে এক নম্বর পাইলাম হলো নাজাল ক্যাভিটি। দুই নম্বর হলো নাক আর মুখের পিছনে এই যে গলার যে অংশটা, ওটাকে বলা হয় হলো ফ্যারিংস। তারপরে এই যে এই জায়গাটা, উচ্চ জায়গাটা, এটার নাম হলো ল্যারিংস। আচ্ছা, তারপরে এই যে বাতাস যাওয়ার জন্য এটা, এটার নাম হলো ট্রাকিয়া। এখন এটা কি? ল্যারিংস না? এখানে এটার কাজ হলো কণ্ঠটা, যে কথা বলতেছি না, এই কণ্ঠটা তৈরি হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে? এই বাতাস দেখেন, বাঁশি যে বাজায় এরকম চাপাচাপি করে ইয়ে করে, একদিক দিয়ে বাতাস দিচ্ছে আর একদিকে চারদিক দিয়ে বা হারমোনিয়াম বাজায়। এটা কিন্তু সব শব্দ বিজ্ঞান যাদের আছে তারা একটু ভালো বুঝবেন। শব্দ বিজ্ঞান না থাকলে শব্দ বিজ্ঞান যদি সম্পর্কে একটু আইডিয়া নেন তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যে বস্তুর কম্পনের ফলে কিন্তু শব্দের উৎপত্তি। কোনো বস্তুতে কম্পন যদি না ঘটে তাহলে কিন্তু শব্দ, এটা সারাদিন এখানে আছে, শব্দ তৈরি হবে না। এখানে শব্দ কিভাবে হলো? ওখানে কম্পনের, তো এটার সাথে বাড়ি লেগে কম্পনের তৈরি হয়েছে, আর ওই কম্পনটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? তাহলে বস্তুর কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়। এটার নাম হলো ট্রাকিয়া। যখন দুই ভাগ হয়ে গেল, এটার নাম এখান থেকে তখন হলো ব্রঙ্কাস, ঠিক আছে? দেখেন ব্রঙ্কাস হয়ে এটা হলো রাইট লাং আর এটা হলো লেফট লাং, দুইটা লাং এইভাবে থাকে। এর একটা অংশ কিন্তু ওই পাশে, যে দেখছেন লাং কিন্তু অনেক বড়, একটা অংশ ওই পাশে রেখে দিয়েছে এখানে ভালোভাবে দেখানোর জন্য। দেখেন কি, এই যে ব্রঙ্কাস, এটা তো এর ভিতরে ঢুকছে, দেখছেন? এটা এটার ভিতরে, এটা তাহলে এই দুটো হলো প্রিন্সিপাল ব্রঙ্কাস। এরপরে যে শাখাগুলো গেছে, এই যে এটার নাম হলো শাখা ব্রঙ্কাস বললেও হবে, ঠিক আছে? বা লোবার ব্রঙ্কাস বললে হবে। একদম মাথাগুলো হলো টার্সিয়ারি ব্রঙ্কাস,
ঠিক আছে? তাহলে ব্রঙ্কাস, এগুলো হলো ব্রঙ্কাস। তাহলে ব্রঙ্কাস কি তাহলে এই লাংসেও আছে ওই লাংসের আছে। আমরা কিন্তু যে ব্রঙ্কো ডাইলেটর ড্রাগ গুলো সেগুলো কোথায় কাজ করবে? সেগুলো ওই ব্রঙ্কাসে কাজ করবে। তাহলে ব্রঙ্কাস জিনিসটা বোঝা লাগবে। আপনি একটু না আপনি এই পাশে বসেন বা দেখতে অসুবিধা হচ্ছে? তাহলে দেখেন এখানে এগুলো হলো ব্রঙ্কাস, এটা কিন্তু ব্রঙ্কাস না, এটা হলো ট্রাকিয়া। এটা তো মোটা, এটা খুব একটা অসুবিধা করবে না, বাতাস চলাচল করবে। কিন্তু এটা কোনো কারণে যদি সরু হয়ে যায়, ধরেন এরকম ছিদ্র আছে, ছিদ্র হয়ে গেছে এরকম, তাহলে কি করবে? তাহলে কিন্তু বাতাস যাতায়াত করতে পারবে না। ঠিক আছে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হলো ওই ব্রঙ্কাসের লুমেন মানে ছিদ্রটা যদি সরু হয়ে যায়, যে কোনো কারণেই হোক না কেন, ওটাকে ওই অবস্থাটাকে বলা হয় ব্রঙ্কো কনস্ট্রিকশন। আর ওটা যদি প্রসারিত করি তাহলে ওটাকে বলা হয় ব্রঙ্কো ডাইলেশন। মনে থাকবে না? তাহলে তাহলে ব্রঙ্কাস কি লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলোকে বলা হয় ব্রঙ্কাস। দেখেন আরো কিন্তু নালী আছে, এই যে লালগুলো হলো আর্টারি, নীলগুলো হলো ভেইন। হ্যাঁ, তাহলে ভেইন আছে, ওগুলো তো নালী, তাই না? ওগুলো হলো রক্ত নালী, ব্লাড ভেসেল, ওগুলো না। তাহলে ব্রঙ্কাস কোনগুলো? এই যে এই কালারটা, এটা কি কালার? এটা হলো সবুজ, পেস্ট কালার, এটা পেস্ট। তাহলে পেস্ট কালার দিয়ে দিয়েছে, তাহলে এটা হলো ব্রঙ্কাস। এই যে এই নালীগুলোতে প্রত্যেকটা নালী, ওই মাথাগুলো কোথায় গেছে? ওই এইগুলোতে আছে কোটি 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 অ্যালভিউলাস, মানে বায়ুথলি, এতই ছোট। ঠিক আছে? তাহলে বাতাসটা যাচ্ছে একদম প্রত্যেকটা বায়ুথলিতে যায়, ভর্তিছে বাতাসটা। আর কোন পথে যাচ্ছে? ব্রঙ্কাস দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন করতে যাওয়া, অর্থাৎ ব্রঙ্কাস যদি সংকুচিত হয়ে আসে, হ্যাঁ সরু লুমেনটা মানে ভিতরের রাস্তাটা, পথটা যদি সরু হয়ে আসে, তাহলে বাতাস, তাহলে কি হবে? শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে। ঠিক আছে? ওইটা কি আমরা বলছি হলো, হ্যাঁ ওই অবস্থাটাকে বলছি ব্রঙ্কো কনস্ট্রিকশন। তাহলে শ্বাসকষ্টটা হচ্ছে হলো ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য। ঠিক আছে? আর ব্রঙ্কো ডাইলেটর ড্রাগগুলো কি করবে? যখনই আমরা ব্রঙ্কো ডাইলেটর খাবো, তাহলে খালি ওই রক্তের মাধ্যমে ওইখানে পৌঁছবে। ঠিক আছে? কিভাবে, এটা তো কিছুটা পাইছেন আইডিয়া। আর কিছু আছে একদম মুখের ভিতর দিয়ে দেওয়া হয়, রেসপিরেটরি সরাসরি এই দিক দিয়ে যাবে। আমরা খাইলে কোন দিক দিয়ে যাবে? এর পিছনে আছে হলো খাদ্যনালী। এই যে এটার নাম হলো ইসোফ্যাগাস, এর পিছন দিয়ে গেছে, দেখছেন? এটা হলো ইসোফ্যাগাস। এটাতে যদি আমরা খাই, মুখ দিয়ে খাই, তাহলে কোথায় যাবে? এটা দিয়ে যাবে। তাহলে তরল অথবা কঠিন পদার্থ যদি গলাধকরণ করি, তাহলে সেটা অবশ্যই এই ইসোফ্যাগাস দিয়ে স্টোমাকে যাবে। এর নিচে আছে স্টোমাক, এই যে স্টোমাক। ঠিক আছে? এই স্টোমাকে গিয়ে জমা হবে। আর যদি আমরা বায়বীয় পদার্থ সেটা নাক দিয়ে নেই আর মুখ দিয়ে নেই, তাহলে সেটা যাবে হলো এই ট্রাকিয়া দিয়ে যাবে। এইখানে গিয়ে দুইটা পথ আছে, ওইদিকে গেছে নিচ দিয়ে গেছে হলো ইসোফ্যাগাস, আর সামনে দিয়ে গেছে হলো ট্রাকিয়া। মেকানিজমটা কিন্তু এই জায়গায়। যে কোনো জিনিস গলাধকরণ করতে দেখবেন জিহ্বার উপরে চাপ দিতে হয়। হ্যাঁ, যে তরল বা কঠিন পদার্থ যখন গলাধকরণ করবেন, তখন জিহ্বার উপরে রেখে তারপরে উপরের যে প্যালেটটা ওইটা দিয়ে চাপ দিতে হয়। ওই চাপ দিলে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, এই যে এইটা বন্ধ হয়ে যায়। এর গোড়াটা গিয়ে ওখানে আরেকটা জিভের আছে, ওটার নাম হলো এপিগ্লোটিস। ওই এপিগ্লোটিস বন্ধ হয়ে যায়, ফলে ওটা মেকানিজম বুঝতে আরো সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না। হ্যাঁ, আলজিহ্বা না, আলজিহ্বা কোনটা? আলজিহ্বা হলো, দেখেন এক খাদ্যটা গলাধকরণ করব এমন ভাবে যে উপরের দিকে নাক দিয়ে যেন বের হয়ে না আসে, ওইখানে যেটা দেখা যায়, মুখ দিয়ে যেটা দেখা যায়, ওইটার নাম হলো আলজিহ্বা। হ্যাঁ, এইভাবে থাকে। ঠিক আছে? ওইটার নাম হলো আলজিহ্বা। ওইটার নাম হলো ইভোলা, মেডিকেল নাম হলো ইভোলা। হ্যাঁ, আর একটা হলো এপিগ্লোটিস, যেটা আছে যেটা ট্রাকিয়াকে ঢেকে রাখে। হ্যাঁ, ট্রাকিয়া সবসময় ট্রাকিয়ার, ধরেন এটা উপর দিকে ওঠে। হ্যাঁ, এটা ট্রাকিয়া, এটার মুখে এরকম সবসময় ওপেন রাখতেছে। হ্যাঁ, যেই আপনি কোনো কিছু গলাধকরণ করবেন তখন কিন্তু এটা ঢেকে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আমি এখানে মেকানিজমগুলো দেখাচ্ছি। ক্লিয়ার আছে? তাহলে ব্রঙ্কাস কি? লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলোকে বলা হয় ব্রঙ্কাস। এই যে এই নালীগুলো হলো ব্রঙ্কাস। আর এই যে এইগুলো কি দেখাচ্ছে? ফোটা ফোটা, এইগুলো নালীগুলো গেছে সেইভাবে দেখাচ্ছে। ঠিক আছে? এই যে এগুলো কি নালী? এই যে এদিকে গেছে কি নালী? এগুলো হ্যাঁ, এই যে পেস্ট কালার এগুলো হলো ব্রঙ্কাস, নীল কালার এগুলো হলো ভেইন, আর লাল কালার এগুলো হলো আর্টারি। এটা কি তাই? এটা তাই না। দেখেন, সমস্ত দেহে আর্টারিগুলো হলো লাল আর ভেইনগুলো হলো নীল, মনে থাকবে এটা। আর লাংসের ভিতরে
লালগুলো হলো উল্টাটা লাল, লালগুলো হলো ভেইন আর নীলগুলো হলো আর্টারি। মনে থাকবে? এটা কেন বলেন তো? এটা মনে হলো, দেখেন এটা কিন্তু পড়ছে 8 9 এ পড়াইছে, কিন্তু ওই সময় ওগুলো বুঝতেও পারেন নাই। ধনী আর শিরা পড়েছে, ধমনী আর শিরা, ধ্বনি না, ধমনী আর শিরা। দেখেন এটা হলো হার্ট, এই উপরের চেম্বার দুটো, এই দুটো হলো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এটা হলো লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এখন সমস্ত দেহ থেকে রক্ত আসে এটাতে ঢোকে, তাই না? এই রক্তগুলো কি রক্ত? এটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সমস্ত দেহ থেকে যে রক্তগুলো আসতেছে ভেইনের মাধ্যমে, সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এসে তারপরে এখানে যায়, এখান থেকে একটা ভালভের মাধ্যমে এই রক্তটা যাবে এই চেম্বার। এটা তো পড়ায় না? আবার এই রক্তটা এটা বাধা পেয়ে আর এটা সংকুচিত যখন হবে এই দিক দিয়ে বের হয়ে যাবে এই পথে। এর নাম পালমোনারি ট্রাঙ্ক। এটা দিয়ে কোথায় যাবে? দুই পাশে দুটো আছে হলো লাং, এই যে একটা লাং আর এই যে একটা লাং, দুই লাঙে যাবে, দুইটা ভাগ হয়ে দুই লাঙে যাবে। এখন দেখেন আমরা অন্যদিকে যাবো না, কারণ সময় খাবে বেশি। আমরা আর্টারির সঙ্গে দিছি কি, যে সকল রক্তনালীর মাধ্যমে হার্ট থেকে রক্ত বিভিন্ন অর্গানে সাপ্লাই হয় সেগুলোকে বলা হয় আর্টারি বা ধমনী। আর ভেইন কোনগুলো? যে সকল রক্তনালীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে রক্তটা ফিরে আসে তাদেরকে বলা হয় ভেইন বা শিরা। মনে থাকবে? তাহলে আর্টারি গুলো কি করে? দুই ধরনের রক্তনালী, একটা সাপ্লাই দেয় আর একটা হলো ফিরে নিয়ে আসে। একটা উদাহরণ দেই, এই যে এই বিল্ডিং এ কুয়াশা থেকে পানি সাপ্লাই দিচ্ছে কার মাধ্যমে? আর্টারির মাধ্যমে। এটা ইউজ করার পরে যে চলে যাচ্ছে ড্রেনে যাচ্ছে, ড্রেন দিয়ে যাচ্ছে না, ওটাকে বলে ড্রেনেজ। তাহলে ওটা হলো ভেইন। মনে থাকবে? এখন দেখেন এখানে, তাহলে এটা কি? এই দুটো রক্তনালীর মাধ্যমে কিন্তু হার্টে রক্ত প্রবেশ করতেছে। এই দুটো রক্তনালী, এটা একটা এটা একটা, এটার নাম হলো সুপেরিয়র ভেনা কাভা, এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা। এই তো আপনারা মোটামুটি অনেকে যারা মনোযোগ থাকে অবশ্যই বুঝতে পারে। এটা হলো উপরের দিকে রক্তগুলো আর এটা হলো নিচের দুই পা এবং পেটের দিকে রক্তগুলো এর মাধ্যমে হার্টের এই চেম্বারে ঢুকতেছে। এখান থেকে এই চেম্বার থেকে দেখেন, এটা প্রথমে এটার নাম হলো পালমোনারি ট্রাঙ্ক, এটা দিয়ে দুই লাংসে যাচ্ছে, ঠিক আছে? এই লাংসে আর হলো এই লাংসে। তাহলে এই দুটো কি, এই তিনটে কি? এটা আর্টারি হবে না? এটা আর্টারি, এটা হার্ট থেকে বাইরের দিকে যাচ্ছে, অবশ্যই আর্টারি। আর এটা হার্টের দিকে আসতেছে, তাহলে এটা কি? এই হলো ভেইন, ঠিক আছে? এখন দেখুন রক্ত কখন লাল দেখা যায়, কখন নীল দেখা যায়। এই রক্তের ভিতরে কি থাকে? হিমোগ্লোবিন থাকে না? হিমোগ্লোবিন কার ভিতরে থাকে? আরবিসির ভিতরে। রক্ত কোষগুলো হলো তিন ধরনের। হ্যাঁ, এরা পড়াচ্ছে না? আরবিসি হলো রেড ব্লাড সেল, আর ডাব্লিউবিসি গুলো একটু বড়, এগুলো হলো হোয়াইট ব্লাড সেল। আচ্ছা, আর প্লাটিলেট গুলো ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলোর নাম হলো প্লাটিলেট। তিন ধরনের কাজ যদি না বোঝেন তাহলে কিন্তু মনে থাকবে না। কোন লোকে কি কাজ করে এটা মনে রাখবেন বেশি, তাহলে ওই লোকটাকে ভালোভাবে চেনা যায়। আর যদি কি কাজ না করে শুধু চেহারা দেখে অত মনে থাকবে না। তাহলে এই দেখেন, এই রেড ব্লাড সেল, প্রত্যেকটা রেড ব্লাড সেলে থাকে 200 থেকে 300 অণু হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন গুলো অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে, আবার কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হতে পারে। মনে থাকবে? যখন এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন লাল বর্ণ ধারণ করে, আর যখন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় তখন হলো নীল বর্ণ ধারণ করে। বোঝা যাচ্ছে? তাহলে দেখেন, দেহ থেকে আমাদের এই যে টিস্যুগুলোতে যে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হয়ে তো শক্তি পাইছে, সেই শক্তি দিয়েই তো চলি, তাই না? তাহলে বিক্রিয়া হওয়ার পরে তৈরি হয়েছে হলো কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড রক্ত দ্বারা বহন হচ্ছে, মানে ভেইন দ্বারা বহন হচ্ছে। তাহলে ভেইনের রক্ত কেমন হবে? নীল হবে। বোঝা যায় নাই? নীল হবে। এটা আসলো, দেখেন এখান থেকে যদি রক্ত নেই সিরিঞ্জ দিয়ে, তাহলে কি হবে? সেই রক্তগুলো নীল না? নীল। আচ্ছা, এগুলো নীল, এইটা নীল, এখানে নীল, এখানে নীল, এখানে এই পর্যন্ত নীল। যখন ক্যাপিলারি পর্যায়ে, ক্যাপিলারি তো চেনেন? ক্যাপিলারি কোনগুলো? ছোট ছোট তো এগুলো। ক্যাপিলারি হলো আর্টারি এবং ভেইন। সবচেয়ে চিকন আর্টারিকে বলা হয় আর্টারিউল, আর সবচেয়ে চিকন ভেইনকে বলা হয় ভেনিউল। আচ্ছা, এই আর্টারিউল আর ভেনিউলের সংযোগকারী চিকন চিকন রক্তনালীগুলোকে বলা হয় ক্যাপিলারি। এই যখন ক্যাপিলারির মধ্যে, তাহলে ক্যাপিলারি পার হয়ে তারপরে কোথায় ঢুকলো? ভেইনে ঢুকলো। আর এদিকে কিন্তু আর্টারিরই শাখা, এগুলো হলো আর্টারিরই শাখা, ঠিক আছে? তাহলে এই আর্টারিউল অর্থাৎ সবচেয়ে চিকন আর্টারি আর সবচেয়ে চিকন ভেইনকে কে সংযোগ করলো?
ক্যাপিলারি গুলো সংযোগ করছে, ঠিক আছে। এই ক্যাপিলারির পাশেই থাকে কোষ, আর এই কোষের সাথে সেই আদান প্রদান হয়। এখানে থাকে কি, এটা লাংসের ভিতরে থাকে হলো অ্যালভিউলাস, আর অন্য কিছুতে থাকবে হলো অন্য অন্য কোষগুলো, ঠিক আছে। তাহলে এই অ্যালভিউলাসও তো কোষ দ্বারা গঠিত, এটা কোষ দ্বারা গঠিত না, ওটা কোষ দ্বারা গঠিত। দেখেন তো এখন এখান থেকে যদি রক্ত নেই সেটা কি হবে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, আর রক্তটা নীল দেখা যাবে না, লালই, কিন্তু যদি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা নীল বর্ণ ধারণ হবে। কারণ দেহে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন দেখবেন তাকে নীল নীল দেখা যাচ্ছে, আর যদি কার্বন ডাইঅক্সাইড কমে যায় অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় তখন লাল বর্ণ ধারণ করে। অ্যালভিউলাস কি স্যার দুই লাঙ্গেই থাকে? দুইটা লাঙেই অ্যালভিউলাস থাকবে, ঠিক আছে, দুইটা লাঙেই অ্যালভিউলাস দ্বারা ভর্তি। এখন দেখেন এটা হলো ভেইনে সংগ্রহ করে এই চেম্বারে নিয়ে আসতেছে, এখান থেকে দুইটা রক্তনালীর মাধ্যমে, এখান থেকে দুইটা রক্তনালীর মাধ্যমে। এর শাখাগুলো ছিল তো ভেইন, তাই না, আর এখানে আছে হলো ক্যাপিলারি। এই যে এটা আর এটা সংযোগকারী নালী, এগুলো হলো ক্যাপিলারি। এখানে দেখেন এখানে কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেল, এই ক্যাপিলারির মধ্যে যাওয়ার সময়ই এক্সচেঞ্জ হয়েছে। কি এক্সচেঞ্জ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, অক্সিজেন গ্রহণ করছে। তাহলে এখান থেকে যদি অক্সিজেন নেই, সরি রক্ত নেই, সেই রক্তটাতে কার্বন ডাইঅক্সাইড থাকবে কম, অক্সিজেন থাকবে বেশি, এটা তো বোঝা যাচ্ছে। সেই জন্য এখানে কি রং দেবো তখন, লাল, এখানে হ্যাঁ অক্সিজেন বেশি, লাল রং দেবো, আর এখানে হলো নীল রং দেবো। বোঝা গেছে এখন? তাহলে সমস্ত দেহে হাত পা বা অন্য মাথা বা যেখানেই বলেন আর্টারি গুলো থাকবে হলো লাল রঙের, আর ভেইন গুলো থাকবে হলো নীল রঙের, আর লাংসের ভিতরে তার উল্টাটা। বোঝা যায় না? স্যার এখানে একটা প্রশ্ন, যেটা বললেন স্যার কার্বন ডাই অক্সাইডও থাকবে অক্সিজেনও থাকবে, কোন জায়গায়? এই যে ক্যাপিলারিতে? না না নিচে এখানে? জি এখানে তো শুধু অক্সিজেন থাকবে না স্যার? না, সমস্ত দেহের রক্তে কার্বন ডাইঅক্সাইডও থাকে, অক্সিজেনও থাকে, পার্সেন্টেজ হলো কম আর বেশি, আচ্ছা ঠিক আছে। লাংসের ভিতর দিয়ে গেল বললো যে 100% কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো, সেটা কিন্তু না, কার্বন ডাইঅক্সাইড কিছু থেকেই যায়। না এর আগে স্যার হ্যাঁ। আমি যখন পড়ছিলাম তখন বলছিল যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা যে হ্যাঁ। লেফট অ্যাট্রিয়ামে যায়, হ্যাঁ। শুধু এই কথাটা বলা হওয়ার কারণে কিন্তু আমি এটা হলো পার্সেন্টেজ। জি জি এখানে এসে কার্বন, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ পাবো বেশি, আর এখানে অক্সিজেনের পার্সেন্টেজ হয়ে যাবে বেশি, যেহেতু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো কিছু আর কিছু অক্সিজেন গ্রহণ করলো। এটা যদি হতো তাহলে দেহের এমন কোনো জায়গা আছে যে রক্ত নীল পাওয়া যাবে? নীল পাওয়া যাবে না, কিন্তু তার মানে লালই দেখা যাচ্ছে। ওটা হলো পার্সেন্টেজ কম আর বেশি। বোঝা গেছে? এইটুকু বোঝানোর জন্য, এগুলো তো আর জটিল জিনিস, একটু সময় লাগবে অনেক। আমরা যে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ গুলো নিয়ে আলোচনা করতেছি, তাহলে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কাকে বলা হয়? যে সকল ড্রাগ হ্যাঁ ব্রঙ্কাসকে ডাইলেট করে তাদেরকে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ বলা হয়। ব্রঙ্কোডাইলেটর ড্রাগ গুলো কি কি আপনি বলেন তো, কি কি? একদম মুখস্থ করবেন। সালবিটামল, লিভোসালবিটামল, এগুলো আগে গুরুত্বপূর্ণ গুলো আগে নেন। এগুলো তো ব্যাকডেটেড, আরো আস্তে আস্তে আপডেট হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু একটা বৈশিষ্ট্য, ওই দিন দিন আপডেট হচ্ছে, এবং আপডেটের কাজে অনেকগুলো ডক্টরকে নিয়ে দিছি, দায়িত্ব দিচ্ছি, বিভিন্ন ডাক্তারকে ডে বাই ডে এটা আপডেট হতেই থাকবে। আর একটা জিনিস হলো কস্টিংও বাড়তে থাকবে, অন্যরা যা করে করুক, ঠিক আছে। আমাদের কিন্তু স্টুডেন্ট কমে না, আস্তে আস্তে বাড়তেইছে। এমবিবিএস যদি 30 লাখ টাকা দিয়ে করে, তাহলে এই 4 বছরের কোর্সে একদিন 5 লাখ টাকা দিয়ে করবে, এখন যেটা 1,30,000 টাকা, বুঝছে। আমাদের এই টার্গেট নিয়ে আগাচ্ছি, জিনিস তো একই। হ্যাঁ স্যার আমাদের এই প্রতিষ্ঠান কি এই সরকারিভাবে অনুমোদিত? জি জি অনুমোদিত। কোনটা করতে? এগুলো হলো সমাজ কল্যাণ, এই কাজগুলো হলো সমাজ কল্যাণমূলক কাজ, বুঝছেন। এখন এটা দিয়ে আপনার সরকারি চাকরি ধরেন, হাসপাতালে গেলে সরকারি চাকরি করতে হবে না, এটা হলো বেসরকারি ভাবে চাকরি হবে, বা আপনি নিজে কিছু করতে যাচ্ছেন, উদ্যোগ নিয়ে একটা ফার্মেসি দেবেন, বা একটা হাসপাতাল দেবেন, বা একটা ফিজিওথেরাপি সেন্টার দেবেন, বা একটা ডায়াগনস্টিক সেন্টার দেবেন, তাদের জন্য হলো এই ধরনের প্রতিষ্ঠানগুলো। এখান থেকে যে অভিজ্ঞতাটা পাবেন এটা আপনি কাজে লাগাবেন। একটা বিজনেস সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে ওই বিজনেসে সে কি মূল যে ব্যক্তি, সে যদি ব্রেন না খাটায়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান কোনোদিনই রান হয় না, বুঝছেন। এটা মনে রাখেন। তো একটা দেখেন, আপনারা সবারই ধারণা যে হাসপাতাল, কলেজ এগুলো কিন্তু শুধু হাসপাতাল ডায়াগনস্টিক এগুলো শুধু ডাক্তারেরা করবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ডাক্তাররা তার চিকিৎসা ওইটুকু পড়তেই তাদের ব্রেনটা ওর ভেতরে যায়, এরা বিজনেস সম্পর্কে কিন্তু তাদের এতটা আইডিয়া নেই। বোঝা গেছে?
যারা জেনারেল লাইনে আছেন আপনারা এই কোর্সগুলো করবেন, করে হাসপাতাল দেবেন, ডায়াগনস্টিক সেন্টার দেবেন, কি কি ধরনের সাপোর্ট লাগে, কি কি ধরনের পেপারস লাগে সেগুলো আমরা সব শিখিয়ে দেবো। বুঝা গেছে? স্যার এই চিত্রটা হ্যাঁ আপনি তো আজকেই করলেন না যে হ্যাঁ। হার্ডে থেকে লাঞ্চ হ্যাঁ আসে লাঞ্চ স্টার্ট হইল হ্যাঁ এই কয়েকটা ক্লাসে হ্যাঁ। আমরা যদি এরকম পাই আমাদের মুখস্থ হয়ে যেত পড়ার ভিতরে কিন্তু আচ্ছা, দেখ সময় আছে তো, অনেক সময় আছে। আর এইটা মাঝে মাঝে আপনি এগুলাই করবেন হ্যাঁ, আমি তো শুরুটাতে যদি ভালো হয় যেমন স্যার আপনার কাছে কিন্তু আমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে না? হ্যাঁ, আপনার যে কটা ক্লাস পাইছি স্যার হুম। আমাদের কনসেপ্ট গুলো অনেক ক্লিয়ার হয়েছে, এজন্য তো আপনি আমি ক্লাস হচ্ছে। ভাইকে ভাইকে বুঝাই দেন স্যার। না এই যে আজকে যে বললেন যে এই যে লাঞ্চের সাথে স্যার অ্যাড করছেন যে হারমোনাইজ হ্যাঁ, হ্যাঁ। আবার এই যে আপনার অ্যালভিউলাস হ্যাঁ। অ্যালভিউলাসের চিত্রটা শুধু লাঞ্চের পাইছেন হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্লাস হয় না? আর হইলো যেমন আমি যে প্রশ্নটা করছি আমি তো ওইভাবেই শিখছি হ্যাঁ। যে শুধু আমাদেরকে বলা হয়েছে যে শুধু অক্সিজেন সমৃদ্ধ রক্তটা লেফট অ্যাট্রিয়ামে যায়। তারপরে? আজকে কিন্তু তার শুধু বিপরীত সংখ্যাটা যায়। হ্যাঁ। তাই না স্যার? আচ্ছা। তো যদি আমরা শুরুতেই একবারে ক্লিয়ার কনসেপ্ট মানে পাই তাহলে আমাদের জন্য সুবিধা হয় না স্যার। আপনার যে কটা ক্লাস পাইছি স্যার সবগুলি ক্লাসই কিন্তু আমাদের মনের মতো হয়েছে। আমরা এই যে এখানে যারা আছি স্যার হ্যাঁ। একটু আমরা একটু আপনার সাথে শেয়ার করি স্যার। এখানে উনি বিএসসি টিচার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ও ভাই মেডিসিনের ভিতরে আছে এই ভাইও ভালো স্টুডেন্ট আমরা এই যে তিনজন হ্যাঁ, একই ফ্যামিলি হ্যাঁ আচ্ছা। অ্যাডভার্টাইজ হইতেছে স্যার হ্যাঁ অ্যাডভার্টাইজ হচ্ছে না? আর আমাদের আগামী সপ্তাহে ছাত্র একটা আসতে পারে আমাদের এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে আমাদের জন্য আমরাও শিখতে পারি আর আমরা যারা আমাদেরকে বুঝাইতে পারি না। তারাও যেন ভালো করে বুঝতে পারেন যেন। হ্যাঁ, আপনি এটাই জিজ্ঞেস কিন্তু করবেন কি আমাদের- শিখলেন বলেন তো, হ্যাঁ। বলতে পারেন যেন। আজকে এই ভাইয়ের সাথে কথা বললাম হ্যাঁ। যে বিভিন্ন জায়গায় ৫,০০০ টাকা করছে যাত্রাবাড়ি হ্যাঁ। আপনাদের কি লাগে জনকল্যাণ থেকে এই করছে। আচ্ছা। এখন তারা বলে কি যে মেডিসিনের দোকানে যায় সে শিখবে হ্যাঁ। কারণ আপনার এখান থেকে আমরা আসলে বড় করে এগুলো বলছি। আমার কাছে আছে না। না এই যে Thank you. মুকেশ ভাই আমি একটু কথা বলি। আমরা যাই সেটা স্যার মনে করেন যে গ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে মেডিসিনের দোকান আছে প্রশ্নই করতে পারলাম না তাহলে মানে শিখে যায় ৩ হ্যাঁ। বছর বা ৩ মাস বা ৬ মাস করে কিছু হ্যাঁ কিছু- প্রশ্নই করে যায়, ওষুধটা কি সেটাই বলতে পারলাম না। ওষুধটা যে আপনার বঙ্গোডাইলেটর যেটা ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। আপনি হ্যাঁ। বঙ্গোডাইলেটর ড্রাগটা কি যেমন আমরা সংকুচিত করে হ্যাঁ, শ্বাস প্রশ্বাস হ্যাঁ। বাড়াইতে হবে হ্যাঁ, এজন্য শ্বাস-প্রশ্বাস বাড়ায়, বঙ্কাসকে প্রসারিত বঙ্গোডাইলেটর করতে হবে। প্রসারিত করতে হবে। ঠিক আছে, এই এটা কথাটা বলতে বলতে পারলাম পারলাম না তাহলে কি হলো? পরেই তো না যে আমার হ্যাঁ, কাছেই পড়ে আমার কাছে পড়ে। হ্যাঁ, ওই কথাই বলবে যে এটা এই কাজে দেয়, শ্বাসকষ্টের জন্য দেয়, এটা আমার কাছে পড়ে। এটা হার্টের পেইন হলে দেয়, এটা কিন্তু আপনাদের তো ডিফারেন্ট থাকা লাগবে, তাই না? আপনাদের সায়েন্টিফিক থাকা লাগবে, বিজ্ঞানসম্মত থাকা লাগবে। যখন আপনি বিজ্ঞানসম্মতভাবে যা কিছু করবেন কেউ আপনাকে কিছু করতে পারবে না। হয়ে গেছে এই জগতে ফাঁসি হয়ে গেছে বিজ্ঞানসম্মত কথা বলে, যেমন ওই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, ফাঁসি হয়ে গেছে, এটা তো জানেন। হ্যাঁ, কারণ ওই ইয়েটা হলো পোপের বিরুদ্ধে যায় কথাটা, হ্যাঁ, যার জন্য তাকে ফাঁসিও দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আবিষ্কার হলো যে এটাই সত্য। সাড়ে একটা ক্লাস আপনি নিয়ে নেন আমাদের রিকোয়েস্ট মানে নাম করে করে আসে, হ্যাঁ, আমি মানে করে যদি করে- সময় পান আর কি একটু- আমরা এটা ওই যে ইয়াকে বলবেন, কোন ক্লাসগুলো ডাক্তার মানসুরা, হ্যাঁ, তাকে বলবেন যে এই স্যার ক্লাসগুলো একটু বেশি দেবেন, ঠিক আছে? বলছে তাহলে স্যার, বলছে। সেটা কনসেন্ট্রেশন দেবে। তাহলে মনে করবে যে আপনারা তো পাচ্ছেনই। শিশু বাচ্চা যদি না কাঁদে, ক্যাপিলারের মাধ্যমে এক্সচেঞ্জ হয় মানে এটা কার্বন ডাই অক্সাইড আর আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অক্সিজেনটা হ্যাঁ। আসলেই কিন্তু মানে সাইডের কাছ থেকে যেটুকু আমরা মানে বুঝতে পারি আর ওই- ওই- সহজে মনে রাখা আমাদের সমাজ মানে এই হার্টের কাজটা বুঝলাম হ্যাঁ কিন্তু লাঞ্চে রক্ত নিয়ে যাচ্ছে ওটুকু বুঝি কিন্তু কিভাবে না না ওই যে এই ছাড়লো এই আবার এই হলো মানে প্রসারিত হলো তাহলে সারার সাথে প্রসারিত হলো এটা ছাড়লো এটা প্রসারিত হলো ওই যে পালমোনারি ট্রাঙ্ক দেয় 2 লাইনের মধ্যে চলে গেল ঠিক আছে আর আমরা যাওয়ার পরে ওই আমরা দোকানে আগে অ্যাক্সেস আসলে হচ্ছে ভাই আমরা আগে আসলে আমরা ওই জন্য আলোচনা করি কিশোরের ক্লাস হ্যাঁ। আমাদের কিন্তু বুঝতে ভালো ই হয় বিষয়টা হচ্ছে না প্রশ্ন করবেন কারণ আমরা তো এক বছর আছি আমরা কিন্তু আমার এটা রিপিটিশন হবে আমাদের কাছে তখন যেটুকু গ্যাপ আছে এবার দেখেন একটা প্র্যাকটিক্যাল ক্লাস, ছোট্ট একটা প্র্যাকটিক্যাল হইয়া কিভাবে কি করবেন। আচ্ছা, তাহলে ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলো কি কি ভাবে দেহে প্রয়োগ করা হয়, তাহলে এটা তো বুঝছেন না? তাহলে এখন দেখেন যদি খায় তাহলে যাবে হলো স্টোমাকে যাবে। স্যার আমাদের ক্লাস করে ভালো হয়েছে খুব বেশি ক্লাস হবে
এটা ক্লিয়ার হয়েছে তো? রক্তনালী কেন এখানে লাল, কেন ওখানে নীল, আর্টারি কোনগুলো, ভেইন কোনগুলো। এখন ওই জিনিসটা ক্লিয়ার হবে হলো আরো একটু পরে, কারণ আর্টারির গঠন কেমন, ভেইনের গঠন কেমন, ক্যাপিলারির গঠন কেমন, যে রক্ত আর্টারির ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু এখানে বাইরে হতে পারছে না, রক্তের কোনো উপাদানই এখান থেকে যখনই ক্যাপিলারিতে যায় তখনই উপাদানগুলো কোষের ভিতরে যাচ্ছে। কারণ কি? ওটা হলো পাতলা। কেমন পাতলা সেটা আমরা পরবর্তী ক্লাসে ইয়ে করবো। এখন আমরা যেটা নিয়ে আগেছি সেটা নিয়ে আগে, সেটা হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলো কি কি ভাবে প্রয়োগ করা হয়। একটা হলো খাওয়া হয়, যদি খাওয়া হয় স্টোমাকে যাবে, এই স্টোমাক থেকে এখানে ডাইজেশন মানে হজম হবে, ডাইজেশন হওয়ার পরে এটা আবার লিভারে যাবে। এর পাশেই থাকে হলো লিভার, লিভার মানে কলিজা। কলিজাটা এইভাবে সেট করা আছে, এই যে এইখানে। তাহলে স্টোমাক থেকে এবং ইন্টেস্টাইন থেকে এটা পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে ঢুকে যাবে, লিভার থেকে রক্ত দিয়ে যাবে, তারপরে ওখানে গিয়ে কাজ করবে। অনেক সময় দেখো না, হ্যাঁ। আর যদি আমরা সরাসরি ঔষধ প্রয়োগ করি তাহলে সাথে সাথেই লাংসে গিয়ে ব্রঙ্কোসকে ডাইরেক্ট করে দেবে। তাহলে কি কিভাবে প্রয়োগ করা হয়? আরেকটা হলো রেসপিরেটরি সিস্টেমে ঔষধ দেওয়ার মাধ্যমে, যেমন হলো ইনহেলার, এটা দেবো। হ্যাঁ, এর ভিতরে কি আছে? সালবুটামল আছে। তাহলে ওষুধ কয়টা আগে জানেন কি কি? সালবুটামল, লিভোসালবুটামল, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, তারপরে ডক্সোফাইলিন, ইপ্রাট্রোপিয়াম আর হলো অক্সিট্রোপিয়াম। এই ওষুধগুলো হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। তাহলে এর ভিতরে দেওয়া আছে কি? সালবুটামল। আস্তে আস্তে কিন্তু ওষুধগুলোরও এইভাবে আবিষ্কার হবে, ঠিক আছে? ওগুলোরও ইনহেলার করার চেষ্টা করবে, রোটাহেলার করার চেষ্টা করবে। তাহলে এটা কি করব? এটার নাম হলো অ্যাকচুয়েটর, আর এটা হলো এটা সিলিন্ডার। একটা এর ভিতরে কি আছে? গ্যাস আছে। গ্যাস মানে ওই সালবুটামল দেওয়া আছে। তাহলে এটা বাতাসের মাধ্যমে দেবো। আচ্ছা, দেখাচ্ছি এটা। তাহলে যখন আমরা প্রয়োগ করব এমন ভাবে প্রয়োগ করব যে লাংসের বাতাসগুলো সম্পূর্ণ তো বের হবেই না, যতটা পারি বের করে দেবো। হ্যাঁ, চাপ দিয়ে না, এমনি দেখেন। হ্যাঁ, হাত দিয়ে চাপ দেওয়া লাগবে না, শ্বাসটা ত্যাগ করবো যতটা পারা যায়। বাতাস ত্যাগ করা করে যখন বাতাস নেওয়া শুরু করবে তখন নাক দিয়ে না দিয়ে মুখ দিয়ে নেবে। নাক দিয়ে নিলেও লাংসে যাবে, মুখ দিয়ে নিলেও লাংসে যাবে, ঠিক আছে? যখনই নেওয়া শুরু করবে তখনই ওই মুহূর্তে একটা আগে একটু ঝাঁকাইয়া দেবে। হ্যাঁ, ঝাঁকাই দিয়ে পরে একটা এরকম চাপ করে, দেখছেন গ্যাস কিন্তু বাইরে গেল। ওইটা যেন সে ভিতরে নিতে পারে। তাহলে ওইখানে যাওয়া এই পথেই তো যাবে, তাই না? ট্রাকিং দিয়ে, ব্রঙ্কাস দিয়ে, এই যে এইটা রক্তনালী দিয়ে যাবে না, কিন্তু যাবে হলো এই যে পেস্ট কালারের যেগুলো, পেস্ট কালার মানে ব্রঙ্কাস দিয়ে। ব্রঙ্কাস দিয়ে অ্যালভুলাসের পথে যাওয়ার পথে ওর এটা তো অণু দ্বারাই গঠিত, কোষ দ্বারা গঠিত, আর সেই কোষগুলো তো অণু দ্বারা গঠিত। ওই অণুর সাথে এই অণু লেগে একদম লজ্জাপতি পাতার মতো প্রসারিত হয়ে যাবে। তো দেখেছে রক্ত চুপসে যায়, আর এটা হবে প্রসারিত হয়ে যাবে সাথে সাথে। পেস্ট কালার দিছে আর এখানে বোঝার জন্য দিছে না অরিজিনাল? না, বোঝার জন্য দিছে। এটা হলো বোঝার জন্য, ঠিক আছে? যেমন হলো ভেইনগুলো বোঝার জন্যই নীল দেয়, কারণ ভেইনের ভিতরে রক্ত কি নীল? নীল না। এটা এইখানে আইডিয়াটা হয়েছে যে রক্ত যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তখন হলো, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন হলো নীল বর্ণ ধারণ করে। আর যদি সবগুলোই নীল হয়ে যায় তাহলে তো মারা যাবে লোকটা। হ্যাঁ, এবার দেখেন এটা বোঝা গেছে। এখন এটা কিন্তু অনেক লোকে পাবে না, যেমন আপনারা গ্রাম থেকে আসছেন, ওই গ্রামে বুঝে দেবেন গ্রামের মহিলাদের এত কিছু বুঝবেই না, কারণ এরা তো এই অ্যানাটমি গুলো সম্পর্কে জানে না। মনে করবেন যে মুখে দিলে হয়ে গেল, এটা তো একদম ওই পর্যন্ত নিতে হবে তাকে। এটা অনেকে ব্যবহার করানো জানে না। হ্যাঁ, ব্যবহার করানো যায়, সেটাই বলছি। সেই জন্য, কারণ কি এই যে এই জায়গাগুলো তো তারা জানে না, তারা মনে করে মুখে দিলেই আমি শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, তাকে এই পর্যন্ত ওষুধটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে একদম নিঃশ্বাস নেওয়ার শুরুতেই এটা প্রয়োগ করবো, আর আস্তে আস্তে নিতে থাকে। ওই সময় কিন্তু আর নিঃশ্বাস ছাড়া যাবে না, নিয়ে তারপরে কিছু যতক্ষণ রাখা যায় তারপরে ছেড়ে দিলাম। এদের মধ্যেই ওই ইয়ের অণুগুলো, অর্থাৎ মূল ওষুধগুলো ওই ব্রঙ্কাসের ওয়ালে লেগে গেছে, লেগে প্রসারিত করে ফেলছে। এখন দেখেন রোটাহেলার, এটা যারা পাবে না তাদের জন্য আর একটা বিকল্প ব্যবস্থা, সেটার নাম হলো রোটাহেলার। ক্যাপসুলগুলো তো দেখছেন না, ক্যাপসুলের ভিতরে থাকে গুড়ি 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 গুড়ি, রোটা ক্যাপ, ওগুলোকে বলা হয় রোটা ক্যাপ। রোটা ক্যাপ হলো সেই ওষুধগুলো যে ক্যাপসুলগুলো এই রোটাহেলারের মাধ্যমে ইউজ করা হয়, তাকে বলা হয় রোটা ক্যাপ। এটা এইভাবে থাকে, এটা একটা ভেঙে গেছে আর একটা নিয়ে আসতে হবে, মনেই থাকে না, এটা এইভাবে থাকে। হ্যাঁ, এটার নাম হলো রোটাহেলার।
আর এটার নাম হলো ইনহেলার, ঠিক আছে। আর একটা হলো নেবুলাইজার। তিনটে পদ্ধতি কিন্তু। এটার নাম রোটাহেলার। তাহলে এটা এইভাবে দেখেন, এখানে এটা ক্যাপসুলটা দেয়, একটা ক্যাপসুল, ক্যাপসুলের মধ্যে গুড়ি 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 ওষুধ আছে, পাউডার করা আছে। ওই পাউডার একবার ক্যাপসুলটাই এখানে দেবো, দিয়ে এই যে দুই পাশে দুটো লাল রং দেখেন না, এই দুটো চাপ দেওয়ার জন্য। আর তাহলে বন্ধ করব, ক্যাপসুলটা ভিতরে থাকলো, চাপ দেবো, এর সুচ আছে এর ভিতরে, কয়েকটা সুচ আছে। সুচ গেলে ছিদ্র হয়ে গেল, যখন ছিদ্র হয়ে গেল এরকম কয়েকটা চাপ দেন, অসুবিধা নাই। চাপ দিলে কি হলো, ছিদ্র হয়ে গেল। এরপরে শুধু এরকম করে টানবে, গ্রামে হুকে খাওয়ার মতো, ঠিক আছে। হ্যাঁ, এরকম করে টানবে, টানলে কি হবে, এই বাতাসের মাধ্যমে এটা কিন্তু ইয়ে দিয়ে যাবে না, কিন্তু ইসেফাইগাস দিয়ে যাবে না, এটা যাবে হলো ট্রাকিয়া দিয়ে, ব্রঙ্কাসের দিয়ে অ্যালভুলাসের দিকে যাবে। অ্যালভুলাসের দিকে যাইতেই ওখানে ব্রঙ্কাসের অলে অলে লাগবে, গুড়ি গুড়ি গুলো ইয়েগুলো, ঔষধগুলো, আর ব্রঙ্কাস ডাইরেক্ট হয়ে যাবে, শ্বাসকষ্ট থেকে রক্ষা পাওয়া গেল। বোঝা গেছে? আর একটা পদ্ধতি আছে, এটাও পারবে না তারা, যেমন ছোট বাচ্চারা এটা পারবে, এটা টানতে পারবে না। একদম ছোট বাচ্চা, কয়েকদিন হলো জন্ম, শ্বাসকষ্টে ভুগতেছে, হ্যাঁ, তা এটাও পারবে, এটা তো প্রশ্নই আসে না, ইনহেলার প্রশ্নই আসে না, এটাও পারবে না। তাদের জন্য হলো মেশিন দিয়ে এই ওষুধটা প্রয়োগ করা। তাহলে মেশিন এইভাবে সেট করে দেবো, ওটা আরেকদিন শিখাবো। হ্যাঁ, ওটা না, তাহলে একটা বাকি থাকলে কিন্তু এটা পারবেন না। এখন একটু হাত দিয়ে নাড়িয়ে ছেড়ে দেখেন, তাহলে মনে থাকবে না। ওইটার নাম কি স্যার? যেটা মেশিনের নেবুলাইজার মেশিনের নাম নেবুলাইজার মেশিন। এটা হলো রোটাহেলার, আর এটা হলো ইনহেলার। এই তিনটা পদ্ধতি। আর একটা হলো খাওয়ার ওষুধ, সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল, সেগুলো তো অনেক সময়ের ব্যাপার। তবে জরুরি অবস্থায় আমার জীবনে একটা ঘটে গেছে, মাঠের নামাজ পড়তে, মাঠের নামাজ ছিলেন তো, ওই যে ঈদের নামাজ, ঈদের নামাজ পড়তে যাচ্ছি, এদিকে আমি দৌড়েছি যে নামাজ ধরার জন্য, আমি এমনিতে গোসল করতে আমার দেরি হয়ে যায়, আমার খাইতে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু গোসল করতে দেরি হয়ে যায়। নামাজের জন্য দৌড়েছি, মাঝ পথে থেকে ওরা কয়েক